আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2। আচ্ছা, এই বইটাতে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। তো প্রথমে বলবো যে এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেইগুলো যদি আমাদের ভালোভাবে বুঝতে হয় বা পারতে হয়, তার জন্য আমাদের এই যে পার্থক্যটা খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। সেটা হলো, এখানে বলছে যে আমাদের দেশে যে রেলের বিভিন্ন গেজ আছে তার সে পার্থক্যগুলো এখানে দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে যে সাধারণত 4টা গেজ চালু থাকে। একটা হলো ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। এর মধ্যে থেকে স্ট্যান্ডার্ড গেজ বাংলাদেশের কোথাও চালু নাই। তো তার জন্য চালু আছে ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। তো এই ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, এই 3টা গেজের মধ্যে বিভিন্ন পার্থক্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে গেজ মাপগুলো দেওয়া আছে, এগুলো দেখব। এইখান থেকে আমাদের ম্যাথ করার সময় একটা বিষয় লাগবে, সেটা হলো এই যে রেলের ওজন, মানে একক ওজন, প্রতি মিটার রেলের ওজন কত সেইটা। তো বলছে ব্রড গেজের 57 কেজি পার মিটার, 50 কেজি পার মিটার এবং 45 কেজি পার মিটার ফ্ল্যাট ফুটেড রেল আদর্শায়িত সেকশন। ঠিক আছে, তো আমরা স্বাভাবিকভাবে আদর্শায়িত সেকশন এর এই মানটা নিয়ে থাকি। তো ম্যাথ করার সময় এগুলো দেখবো যে 45 কেজি নিয়ে আমরা কাজ করি। এখানে মিটার গেজের মানটা দেওয়া আছে, ন্যারো গেজের মানটাও দেওয়া আছে। আচ্ছা, এখন আসি ব্রড গেজের যে রেলের দৈর্ঘ্য। এই রেলের দৈর্ঘ্যটা ব্রড গেজের ক্ষেত্রে দেখি দেওয়া আছে 12.80, এবং মিটার গেজের মানটা দেওয়া আছে 9.00 মিটার হতে 11.89 মিটার। তো এইটার মধ্যে থেকে আমরা এই যে 11.9 এই এইট নাইন এই মানটা নিয়ে আমরা কাজ করে থাকি মিটার গেজের ক্ষেত্রে। এখানে ন্যারো গেজের তো ওইভাবে দেওয়া নাই, যে হুইল বলছে যে ওয়াগনের হুইল বেজ দৈর্ঘ্যের কম নয়। তো এগুলো ম্যাথ করার সময় আমরা দেখলে বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, আমাদের লাস্টের আরেকটা মান লাগবে, সেটা হলো এই যে এখানে স্লিপারের ঘনত্ব। বলছে স্লিপারের ঘনত্ব, এখানে বলছে ব্রডগেজ রেলের ক্ষেত্রে N+6, N+5, N+4, আর আমাদের যে মিটার গেজ আছে সেটার ক্ষেত্রে N+5, N+1, আর ন্যারো গেজের ক্ষেত্রে N+3, N+1। তো এইগুলো আমরা যদি আমাদের পরীক্ষায় বলে প্রশ্নে দেওয়া থাকে তাহলে ওইখান থেকে নিব, আর না হলে এইখান থেকে আমাদের মান নিতে হবে। তো সেইগুলো আমরা দেখব ধীরে ধীরে, সামনের দিকে অঙ্ক তো আমাদের আছে। তো প্রথমে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ে। আমাদের চতুর্থ অধ্যায়ে একটা ম্যাথ আছে। সেই ম্যাথটা হলো, আমরা যদি একটু দেখি যে এখানে স্লিপারের সংখ্যা নির্ণয়ের একটা ম্যাথ আছে। স্লিপারের সংখ্যা, আমরা তো স্লিপার কি বা কাকে বলে, রেল কি, এগুলা যদি বিস্তারিত পড়ি থিওরির মধ্যে থেকে, এগুলা দেখলে বুঝতে পারবো। এগুলা বলে আর সময় নষ্ট করছি না। তো এইখানে আমরা প্রশ্নটা যদি একটু পড়ি, কি বলছে, একটি ব্রডগেজ রেল লাইনের দৈর্ঘ্য 10 কিলোমিটার। আচ্ছা, এখন এখানে বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কোন রেল বলেছে, ব্রডগেজ, এই যে ব্রডগেজ। আচ্ছা, রেল লাইনের দৈর্ঘ্য হলো 10 কিলোমিটার, স্লিপারের ঘনত্ব N+4 এবং রেলের দৈর্ঘ্য 12.80 মিটার হলে স্লিপারের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, স্লিপারের সংখ্যা নির্ণয় করার পূর্বে আমাদের লাগবে হলো রেলের সংখ্যা। ঠিক আছে, স্লিপারের সংখ্যা নির্ণয় করার পূর্বে আমাদের লাগবে রেলের সংখ্যা। আচ্ছা, রেলের সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তো আমরা প্রথমে লিখতে পারি যে রেলের সংখ্যা, রেলের সংখ্যা আচ্ছা ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটার সিস্টেমটা হলো যে মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য বলতে রেল লাইনের মোট দৈর্ঘ্য। হ্যাঁ, রেল লাইনের মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি রেলের দৈর্ঘ্য। একটি রেলের দৈর্ঘ্য, একটি রেলের দৈর্ঘ্য। আচ্ছা, একটি রেলের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করি যে মোট দৈর্ঘ্য বলতে কি বোঝায়। মোট দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে হলো যে আমাদের প্রশ্ন বলছে একটি ব্রডগেজ রেল লাইনের দৈর্ঘ্য 10 কিলোমিটার। আচ্ছা, আমরা 10 কিলোমিটার লিখলাম। এখন আমরা তো সবাই বুঝি যে বা জানি যে রেল লাইনটা হয় কীভাবে, যে আমাদের বলছে যে এটা মনে করি আমাদের একটা রেল লাইন। হ্যাঁ, এটা হলো রেলের একটা পাত, এটা হলো রেলের একটা পাত। হ্যাঁ, রেলপাত। তো এর উপর দিয়ে রেল চলে যায়। হ্যাঁ, এখন আমাদের বলছে এইখান থেকেই শুরু থেকেই শেষ পর্যন্ত এই পুরাটা মিলে হলো 10 কিলোমিটার। ঠিক আছে, পুরাটা মিলে হলো 10 কিলোমিটার।
এখন আমাদের এখানে বলছে মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য বলতে কি বোঝায়? মোট দৈর্ঘ্য মানে যে এই রেলের পাত আছে কয়টা? দুইটা না? দুইটা। তাহলে যখন আমরা মোট দৈর্ঘ্য নির্ণয় করব তখন এই যে এই 10 কিলোমিটার হবে কয়টা? এই দিকে একটা আছে, এই দিকে একটা আছে, তার মানে দুইটা হবে। দুই পাশেই রেল আছে, এই জন্য দুইটা। তার মানে এই 10-এর সাথে আমরা 2 গুণ করে কি করতে পারি? রেলের মোট দৈর্ঘ্যটা নির্ণয় করলাম। ঠিক আছে, যে আমাদের যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল রেল লাইনের, তার সাথে 2 গুণ করে আমরা মোট দৈর্ঘ্যটা নির্ণয় করলাম। আচ্ছা, এখন আসি এই 10 কিসে ছিল? কিলোমিটারে। আমাদের যে একটি রেলের দৈর্ঘ্য এই যে 12.80, এটা দেওয়া আছে মিটারে। তাহলে আমরা এই যে মোট দৈর্ঘ্য ছিল এটারে 1000 দ্বারা গুণ করে মিটারে নিলাম, ডিভাইডেড বাই আমাদের বলছে একটি রেলের দৈর্ঘ্য। একটি রেলের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 12.80। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 2 × 10 × 12.80, সরি, আর ডিভাইডেড বাই 12.80, সরি, এটা কিন্তু 1000। মান আসে হলো আমাদের 1562.5। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? যে 1562.5 সর্বসম দিয়ে লিখতে পারি 1563টি কি লাগবে? রেল লাগবে, 63টি। আচ্ছা, 63টি রেল লাগবে বলতে এই যে রেল লাইন, পুরাটা রেল লাইন 10 কিলোমিটার, এটা হলো এইখান থেকে শুরু হলে কিছু দূর পর পর কী হয়? রেলের জয়েন্ট দেওয়া থাকে এবং জয়েন্টে এখানে কি দেওয়া হয়? কিছু মেটেরিয়ালস দেওয়া থাকে, যেগুলো হলো রেলের যখন দৈর্ঘ্য বাড়ে তখন এটা সংকুচিত হয়, আবার যখন মানে রেলের দৈর্ঘ্য ছোট হয়ে যায় তখন এটা প্রসারিত হয়ে এই জায়গাটার ফাঁকা পূরণ হয়ে থাকে। তো এখানে আচ্ছা, সেটা বলছি, এটা একটা, আবার এটা দুইটা, এটা তিনটা, এটা 4টা, এটা 5টা, এটা 6টা, এইভাবে। হ্যাঁ, এইভাবে যাইতে যাইতে এই দিকে 6টা, এবার এই দিকে গুনবো 7টা, 8টা, এরকম দুই পাশে যে রেল মোট লাগবে সেইটার সংখ্যা বলছি লাগবে 1563টা। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের তো প্রশ্নে চেয়েছিল স্লিপারের সংখ্যা, রেলের সংখ্যা তো আমরা চাইনি, তাই না? তাহলে এটা আমাদের উত্তর না। এখন আমাদের নির্ণয় করতে হবে স্লিপারের সংখ্যা। স্লিপারের সংখ্যা। আচ্ছা, স্লিপারের সংখ্যা মানে হলো যে এক পাশে রেলের সংখ্যা। এক পাশে রেলের সংখ্যা বলতে বোঝাচ্ছি যে আমাদের স্লিপারটা কি? স্লিপার হলো এই যে রেলের যে পাত, রেল লাইনের যে পাত, এই পাতটা যে মানে মেটেরিয়ালের উপর থাকে, যে মানে যে পাতের উপর থাকে, বা যে কাঠের একটা যে কাঠামো, বা কংক্রিটের কাঠামো, বা স্টিলের কাঠামো, যে কাঠামোর উপরটা থাকে, এই যে এইটাকেই বলা হচ্ছে আমাদের স্লিপার, তাই না? তো এই যে স্লিপারটা দেওয়া থাকে, এই স্লিপারের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এখানে বুঝতে পারবো যে একটা স্লিপারের দুই মাথায় রেলের মানে পাতগুলো থাকে, তাই না? তার মানে একটা স্লিপারের উপর রেলের এই পাশও থাকে, আবার রেলের পাতের এই পাশের পাতও থাকে, তাহলে দুই পাতই থাকে। এই জন্য আমাদের এই 1563টা কি? এই দুই দিকের রেলের সংখ্যা না? তাহলে আমাদের এক দিকের রেলের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এক দিকের রেলের সংখ্যা মানে কি? এই 1563কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, তাহলে এক দিকের রেলের সংখ্যা পেয়ে গেলাম। এবার এর সাথে গুণ হবে, কি গুণ হবে? এটা হলো স্লিপারের ঘনত্ব। স্লিপারের ঘনত্ব আচ্ছা, স্লিপারের ঘনত্ব মানে হলো 1563 ডিভাইডেড বাই 2 ইন্টু, আচ্ছা, স্লিপারের ঘনত্ব আমাদের কত দেওয়া আছে? বলা আছে n+4, তার মানে n+4 লিখে দিলাম। আচ্ছা, এখন এনটা কি? তাহলে 1563 ডিভাইডেড বাই 2 ইন্টু এন হলো একটা স্লিপারের দৈর্ঘ্য। এই এনটা কি? এনটা হলো আমাদের একটা স্লিপারের দৈর্ঘ্য। এখন একটা স্লিপার না, একটা রেলের দৈর্ঘ্য। এনটা হলো একটা রেলের দৈর্ঘ্য। আচ্ছা, একটা রেলের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? একটা রেলের দৈর্ঘ্য দেওয়া আছে 12.80। হ্যাঁ, 12.80। তাহলে আমরা এনের জায়গায় লিখতে পারি যে 12.80। এখানে লিখবো আমরা 12.80 +4। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখি কত আসে, যে 1563 ডিভাইডেড বাই 2 ইন্টু, আচ্ছা, আমাদের এখানে বলছে কি যে n+4, তার মানে একটা রেলের দৈর্ঘ্য +4, মান আসে আমাদের 13,129.2। তার মানে আমরা এখানে লিখতে পারি
13,129.2 সর্বসম দিয়ে কত লিখতে পারি 13,130টি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের একটা উত্তর। হ্যাঁ, আমাদের এইটা হলো একটা উত্তর, কারণ আমাদের এই স্লিপারের সংখ্যাটাই দিয়েছে। হ্যাঁ, তো এটা যদি আপনারা করেন খুব সহজে এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে হলো এবং কি হয়েছে। প্রথম কাজ হলো আমাদের রেলের সংখ্যা নির্ণয়, সেটা হলো মোট দৈর্ঘ্য। তাহলে আমাদের 10 কিলোমিটার মোট রেল, তাহলে দুই পাশেই পাত আছে, এই জন্য গুণ 2 দিলাম, সেটাকে 1000 দ্বারা মিটারে কনভার্ট করলাম, তাহলে আমাদের রেলের সংখ্যাটা পেয়ে গেলাম। এখন স্লিপারের সংখ্যা মানে এক পাশ লাগবে, এক পাশের রেলের সংখ্যাগুলো লাগবে। কেন এক পাশের রেলের সংখ্যাগুলো লাগবে? কারণ এই স্লিপার, একটা স্লিপারের উপর দুই পাশের রেলের পাতগুলাই থাকে, তাই না? এই জন্য আমরা এক পাশের, এই জন্য 1563/2 করে এক পাশটা নির্ণয় করলাম, ইন্টু স্লিপারের ঘনত্ব n+4। এখন স্লিপারের ঘনত্ব এগুলো যদি দেওয়া না থাকে তাহলে কোন জায়গা থেকে পাবো? এই যে আমরা এখানে এর আগে প্রথমে ভিডিওর শুরুতে যে আমরা এখানে যে পার্থক্যটা দেখলাম এইখান থেকে নিব। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি পরের অঙ্কটাতে। এই যে এগুলো যেগুলো আছে এগুলো চাইলে আপনারা নিজেরা করবেন, দেখবেন খুব ইজি, ওদের ম্যাথ নিয়ে আর কারো সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা এবার আসি আরেকটা অঙ্ক, সেটা হলো ব্যালাস্টের গভীরতা নির্ণয়। এখন ব্যালাস্ট কি সেটা তো আমরা আশা করি জানি, আর যদি কেউ না জানি তো ব্যালাস্ট কি এটা একটু পড়তে পারি, এই অধ্যায়গুলো একটু পড়লে আমরা বুঝে ফেলবো যে ব্যালাস্ট আসলে কি। তারপরে যদি সহজভাবে একটু বলতে হয় তো ব্যালাস্টটা হলো এই যে স্লিপার, হ্যাঁ, উপরে আছে কি রেল পাত, তার এইখানে আছে কি রেল তারপরে এইখানে আছে স্লিপার। মানে এই স্লিপারগুলা তো সরাসরি মাটির উপর তো স্থাপন করা থাকে না, তাই না? তো এর মধ্যে কিছু কি থাকে, মানে খোয়া থাকে, হ্যাঁ খোয়া থাকে বা পাথর থাকে, বা এই জাতীয় যে জিনিসগুলা থেকে এই রেলের এইগুলাতে যে রেল লাইনটা তৈরি করা হয়, হ্যাঁ এর মাঝের যে ফাঁকা অংশগুলোকে যেগুলো পূরণ করে এইগুলাকে বলছি আমরা ব্যালাস্ট। তো এখন এই ব্যালাস্টের ব্যালাস্টটা আন্দাজে অনেক বেশি বা অনেক কম দিলে তো হবে না, সেটা একটা নির্দিষ্ট গভীরতা আছে, সেই গভীরতাই দিতে হয়। তো তার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো D=S-B ডিভাইডেড বাই 2। এটা হলো সূত্র, S-B ডিভাইডেড বাই 2। আচ্ছা এসটা কি? এসটা হলো স্পেসিং। কিসের স্পেসিং? এই যে স্লিপারের স্পেসিং, এই যে এটা একটা স্লিপার, একটা স্লিপার থেকে আরেকটা স্লিপারের দূরত্ব কত দূরে, হ্যাঁ একটা স্লিপার থেকে আরেকটা স্লিপারের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলছি স্পেসিং। আর বিটা হলো প্রস্থ। বি কি? প্রস্থ। কিসের প্রস্থ? এই যে যে স্লিপারটা ব্যবহার করলাম এই স্লিপারের প্রস্থ কত সেইটা, হ্যাঁ সেইটা আমাদের সেটা মানে স্লিপারের স্পেসিং থেকে প্রস্থ মাইনাস করলে তার 2 দ্বারা ভাগ করলে আমরা গভীরতা পেয়ে যাব। দেখি একটা প্রশ্ন দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। বলছি একটি ব্রডগেজ লাইনের কাঠের স্লিপারের মাঝে স্পেসিং 55 সেন্টিমিটার, ব্যালাস্টের গভীরতা নির্ণয় করো। আচ্ছা মানে আগে যদি আমরা সূত্রটা লিখি যে ব্যালাস্টের গভীরতা D=S-B/2। এস হলো স্লিপারের স্পেসিং আর বি হলো স্লিপারের প্রস্থ। এখন স্লিপারের প্রস্থ কি আমাদের এখানে কোনো দেওয়া আছে? না, স্লিপারের প্রস্থ দেওয়া নাই। তাহলে স্লিপারের প্রস্থ আমরা কোথায় পাবো? স্লিপারের প্রস্থগুলো আমাদের হলো মুখস্থ করতে হবে। সেটা হলো এই যে এইখান থেকে আমাদের এই যে গেজ মান অনুযায়ী যে স্লিপারের প্রস্থগুলো দেওয়া আছে এটা এখান থেকে দেখে নেব। এখানে বলছে গেজের মান, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, 3টা গেজ। এখন স্লিপারের সাইজ দেওয়া আছে, দেখেন স্লিপারের সাইজ। তো এখানে একটা বিষয় আমরা মনে রাখবো যে আমাদের যেখানে 3টা মান দেওয়া থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব বা গভীরতা যেটাই বলি না কেন, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব যে মান 3টা মান দেওয়া থাকে, তাহলে প্রথমটাকে আমাদের ধরতে হয় এল মানে হলো দৈর্ঘ্য, আর দ্বিতীয়টা হলো বি মানে কি প্রস্থ, আর তৃতীয়টা হলো আমরা ডি ধরতে পারি অথবা ডি হলো গভীরতা, টি হলো থিকনেস বা পুরুত্ব, যে কোনো একটা ধরতে পারি। তার মানে এই মাঝের এই বিগুলা হলো মাঝে মানে প্রস্থ, হ্যাঁ গেজের মান বা স্লিপারের প্রস্থ হলো আমাদের এই মাঝের মানটা। তাহলে ব্রড গেজের হবে 25, মিটার গেজের হবে 20, ন্যারো গেজের হবে 18। তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমাদের যে গেজের মানগুলো আছে এদের যদি প্রস্থের মান দেওয়া না থাকে তবু আমরা এই মানগুলো ধরে নেব। ঠিক আছে, ব্রড গেজের 25, মিটার গেজের 20, ন্যারো গেজের 18। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি এই যে এইটাই। তাহলে আমাদের এটা কি বলেছে? আমাদের এটা বলেছে ব্রড গেজ, হ্যাঁ একটি ব্রড গেজ। তাহলে ব্রড গেজে আমাদের বি এর মান যদি না দেওয়া থাকে তাহলে বি এর মান কত হবে? 25। তাহলে দেখি আমাদের এখানে তাই করা হয়েছে যে আমরা জানি ব্রড গেজ স্লিপারের প্রস্থ B=25 সেন্টিমিটার, আমরা জানি বলছে, হ্যাঁ। আচ্ছা তাহলে সূত্র কি D=S-B/2। এসটা কি?
এই যে স্পেসিং 55 মাইনাস প্রস্থ হলো 25 ডিভাইডেড বাই 2, যা আসলো তাই। এটা হলো ব্লাস্টের কি ব্যালাস্টের গভীরতা। আচ্ছা এখানে দেখতে পারি বলছে দ্বিতীয়টা দেখতে পারি, একটি রেলপথে স্লিপারের স্পেসিং 2 মিটার এবং চৌড়া হচ্ছে স্পেসিংয়ের 1/10 আচ্ছা ব্যালাস্টের গভীরতা নির্ণয় করো। আচ্ছা এখানে স্পেসিং দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে। আচ্ছা এবং কি বলেছে চৌড়া, চৌড়া চৌড়া মানে কি বি এর মান না, প্রস্থ। বলছে স্পেসিংয়ের 1/10, তার মানে বি ইজ ইকুয়াল টু এস এর 1/10, তাই না। এস হচ্ছে 2 মিটার বা 200 সেন্টিমিটার, তাহলে 1/10, তাহলে 200 ইন্টু 1/10 মানে 20 সেন্টিমিটার। এই যে এখানে নির্ণয় করা আছে, এস মাইনাস বি করলে এটা হয়ে যাবে। তো আশা করি এগুলো আপনারা বুঝবেন, হ্যাঁ এগুলো করলে বুঝবেন। আচ্ছা আরেকটা ম্যাথ আছে আমাদের, সেটা হলো যে মালামাল এস্টিমেট, রেল লাইনের যে মালামালের এস্টিমেট আছে সেইটা। হ্যাঁ তো একটা অঙ্ক করলে আপনারা এগুলো বুঝে যাবেন এবং পারবেন আশা করি। তো এই অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা এখানে প্রশ্নটা কি আমরা সেটা দেখি। আমাদের প্রশ্ন বলছে যে 1 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রডগেজ রেলপথের জন্য প্রয়োজনীয় মালামাল এস্টিমেট করো। হ্যাঁ এখানে 2 কিলোমিটার যেখানে বলছে, এটা এই ম্যাথটা করা আছে 1 কিলোমিটার ধরে। তো যখন 2 কিলোমিটার বলবে আপনি শুধু কি করবেন, 2 দ্বারা গুণ করবেন। হ্যাঁ এখানে যে এই মানটা এখানে 2 দ্বারা গুণ করবেন, তাহলে এই মানগুলো পরিবর্তন হবে, তখন আশা করি করতে পারবেন। হ্যাঁ তো 1 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রডগেজ রেলপথের জন্য প্রয়োজনীয় এস্টিমেটটা আমরা এখন করব, ঠিক আছে। তো প্রথম কাজ হলো আমাদের রেল সংখ্যা নির্ণয়, ঠিক আছে। প্রথম কাজ হলো রেলের সংখ্যা নির্ণয়। তো এর আগেই কিন্তু আমরা রেলের সংখ্যা নির্ণয় করেছি। সেইখানে আমরা কি লিখছিলাম, যে রেলের সংখ্যা হবে মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি রেলের দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য কত, আমাদের যে 1 কিলোমিটার আছে, তাহলে দুই দিকে আছে না, এই দিকেও আছে এই দিকেও আছে, তাহলে একের সাথে আমরা 2 গুণ করব, 2 ইন্টু 1, এটা কিলোমিটার, তাহলে এখানে মিটারে করার জন্য 1000 দ্বারা গুণ, তাই করা আছে। হ্যাঁ সেই 2 গুণ করেছে, দুই পাশে রেল আছে তার জন্য। আর এই 1 কিলোমিটারের সাথে 1000 গুণ করলে কি হয়, 1000 মিটার ডিভাইডেড বাই একটি রেলের দৈর্ঘ্য। একটি রেলের দৈর্ঘ্য কত, যেহেতু ব্রড গেজ বলেছে, তাহলে ব্রড গেজের ক্ষেত্রে আমরা কত ধরবো, এই যে পার্থক্য থেকে আমরা দেখছিলাম কিন্তু 12.80 ধরবো। হ্যাঁ যদি কেউ বুঝতে না পারেন ভিডিওর প্রথমের দিকে ঘুরে আসেন, এটা বলছে 12.80 ব্রড গেজ। হ্যাঁ তারপরে দেখিয়ে আসি যে কী অবস্থা। এটা আমরা 31 পৃষ্ঠায় পেয়ে যাবো। এই যে এখানে দেখি, এই যে আমাদের এখানে বলছে যে ব্রড গেজ হলে এই রেল এর দৈর্ঘ্য হবে 12.80, ঠিক আছে। রেলের দৈর্ঘ্য 12.80 হবে। আর ন্যারো গেজ মিটার গেজ হলে 11.89 ধরবো। হ্যাঁ এটা খেয়াল রাখবো। আচ্ছা এখন চলে আসলাম এখানে। তো এইখানে তাহলে কি হলো আমাদের, এইখান থেকে আমরা রেলের সংখ্যাটা পেয়ে গেলাম। আচ্ছা রেলের ওজন, আমরা জানি যে কোনো জিনিসের ওজন নির্ণয় করার ক্ষেত্রে কি লাগে, সংখ্যা লাগে, প্রতিটি রেলের দৈর্ঘ্য লাগে, আর একক ওজন লাগে। হ্যাঁ তো আমরা প্রতিটি রেলের দৈর্ঘ্য, আচ্ছা রেলের সংখ্যাটা এই যে আমরা পেয়ে গেলাম, রেলের সংখ্যা 157 রেলের সংখ্যা পেয়ে গেলাম। এবং একটি রেলের দৈর্ঘ্য কত, এই যে প্রতিটি রেলের দৈর্ঘ্য 12.8, তাহলে এই যে প্রতি রেলের দৈর্ঘ্য 12.8 লিখলাম, ইন্টু প্রতি মিটার রেলের ওজন। প্রতি মিটার রেলের ওজন কোথায় পাবো, এই যে এই চার্টে তাকাইলে এই যে এখানে দেখতে পাবো, মানে যে পার্থক্য যে চার্টটা আছে, যে টেবিলটা আছে, সেইখান থেকে দেখতে পাবো। টেবিলে আছে এই যে 45 কেজি পার মিটার, এই যে এইখান থেকে। হ্যাঁ এখান থেকে আমরা এই রেল মানটা নিব। হ্যাঁ রেলের একক ওজন 45 কেজি পার মিটার ব্রড গেজের জন্য। আচ্ছা তাহলে এই মানটা দেখি আমাদের দেওয়া আছে 45 কেজি পার মিটার। আচ্ছা তাহলে আমরা গুণ করলে কি পেলাম, রেলের ওজনটা পেয়ে গেলাম। হ্যাঁ যে মোট কত কেজি রেল লাগবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখন আসি স্লিপারের সংখ্যা। কি নির্ণয় করব আমরা, স্লিপারের সংখ্যা নির্ণয় করব। আচ্ছা 1 নাম্বার গেল, 2 নাম্বার হলো স্লিপারের সংখ্যা। এখন স্লিপারের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি ছিল, স্লিপারের সংখ্যা এর আগে আমরা শিখছি। স্লিপারের সংখ্যা নির্ণয় করব হলো যে আমাদের এক পাশের রেলের সংখ্যা লাগবে। হ্যাঁ এই যে রেলের সংখ্যায় আমরা দুই পাশের রেলের সংখ্যা নির্ণয় করেছি, তাই না। তো আমি এক পাশের রেলের সংখ্যা লাগবে, তাহলে কি করব, রেলের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। দেখি তাই করা আছে, রেল সংখ্যা ডিভাইডেড বাই 2 ইন্টু বলছে প্রতি কিলোমিটারে ইন্টু প্রতি রেলের দৈর্ঘ্য প্লাস। আচ্ছা এটা আমাদের সূত্রটা একবার এইভাবে আমরা লিখতে পারি, ইন্টু স্লিপারের ঘনত্ব। তো স্লিপারের ঘনত্ব কি, আচ্ছা স্লিপারের ঘনত্ব এখন এক্স ইজ ইকুয়াল টু 3 ধরেছে, তার মানে স্লিপারের যে সংখ্যাটা আছে, তার মানে এখানে স্লিপারের ঘনত্ব ধরেছে n+3। হ্যাঁ তো এটা আমরা দেখতে পারি যে আমাদের যে
ব্রড গেজের ক্ষেত্রে এখানে আমাদের N+3 ধরে কাজ করেছে, তো আপনারাও N+3 ধরতে পারেন, সমস্যা নেই। তো N+3 যদি ধরে করি, N আমাদের কী ছিল, একটি রেলের দৈর্ঘ্য। হ্যাঁ, তো আমাদের মোট রেলের সংখ্যা 157/2 প্লাস একটি রেলের দৈর্ঘ্য হলো 12.80 প্লাস 3। তো এইখান থেকে আমাদের মান আসে 1241টি। ঠিক আছে, 1241টি আমরা কি পেয়ে গেলাম, স্লিপারের সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই সাইডটা যে ফিশ প্লেটের সংখ্যা, ফিশ বোল্টের সংখ্যা, বিয়ারিং প্লেটের সংখ্যা, ডগ স্পাইকের সংখ্যা। তখন ফিশ প্লেট কি, ফিশ বোল্ট কি, বিয়ারিং প্লেট কি, ডগ স্পাইক কি, আপনারা যদি এই থিওরিগুলা একটু পিছনে যে এই থিওরিগুলো দেখেন, খুব সহজে এগুলো বুঝে যাবেন যে ফিশ প্লেট কি, ফিশ বোল্ট কি, বিয়ারিং প্লেট, ডগ স্পাইক। এগুলো বলে আমি সময় নষ্ট করছি না বা ভিডিওকে বড় করছি না। এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শুধু বলে দিই। ফিশ প্লেটের সংখ্যা নির্ণয় হবে যে রেল সংখ্যার সাথে 2 গুণ, ঝামেলা শেষ। রেলের যে সংখ্যাটা আমরা পাবো 157, তার সাথে 2 গুণ করলে আমরা ফিশ প্লেটের সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা প্রতি কিলোমিটারের ক্ষেত্রে, 1 কিলোমিটারের ক্ষেত্রে। এখন যদি 2 কিলোমিটার হয় তাহলে এর সাথে 2 গুণ, মানে এই যে মান হবে তার সাথে আবার 2 গুণ। যদি 4 কিলোমিটার হবে এটার সাথে আবার 4 গুণ। তো এটাই যেখানে বলা হয়েছে প্রতি কিলোমিটারের জন্য রেলের সংখ্যাটা হবে। আচ্ছা, ফিশ বোল্টের সংখ্যা, ফিশ বোল্টের সংখ্যা কী হবে, ফিশ বোল্টের সংখ্যা হবে এই যে রেল সংখ্যা আছে, রেল সংখ্যার সাথে 4 গুণ। সহজ হিসাব, রেল সংখ্যার সাথে 4 গুণ, তাহলে ফিশ বোল্টের সংখ্যা পেয়ে যাবো। এবার আসি বিয়ারিং প্লেটের সংখ্যা। বিয়ারিং প্লেটের সংখ্যা হবে এই যে আমরা স্লিপারের সংখ্যাটা পেয়েছি, স্লিপারের সংখ্যা 1241, স্লিপারের সংখ্যার সাথে আমরা 2 গুণ করব, তাহলে আমরা কি পাবো, বিয়ারিং প্লেটের সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, ডগ স্পাইকের সংখ্যা কি, এই যে আমাদের যে স্লিপারের সংখ্যা ছিল এর সাথে 4 গুণ, তাহলে আমরা কি পেয়ে যাব, ডগ স্পাইকের সংখ্যা পেয়ে যাব। এইগুলা কিন্তু প্রতি কিলোমিটারের জন্য, হ্যাঁ, মানে 1 কিলোমিটারের জন্য। যদি 2 কিলোমিটারের জন্য হয় তাহলে কি হবে, আমরা এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4 কিলোমিটারের জন্য পেয়ে যাবো। যদি 2 কিলোমিটার হয় 2 গুণ করব। হ্যাঁ, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আর যদি আমাদের এইখানে একবারে যদি 2 কিলোমিটার বা 4 কিলোমিটার বলে, তখন তো আমাদের মানটা এখানে আর 1000 থাকবে না, তাই না, 1000 থাকবে না, তখন এই মান পরিবর্তন হবে। এই জন্য এইখানের মানগুলো তো অটোমেটিক পরিবর্তন হবে, তখন তো আর 157 থাকবে না। হ্যাঁ, তখন পরিবর্তন হবে। এই জন্য প্রতি কিলোমিটারের জন্য রেলের সংখ্যা এগুলো না লিখলেও হবে। এখানে আপনারা একবারে লিখতে পারেন ফিশ প্লেটের সংখ্যা 2 ইন্টু রেল সংখ্যা, 2 ইন্টু রেল সংখ্যা। তার মানে রেল সংখ্যা এখানে যা হবে তার সাথে 2 গুণ করলে ফিশ প্লেটের সংখ্যা চলে আসবে। হ্যাঁ, ফিশ বোল্টের সংখ্যা রেল সংখ্যার সাথে 4 গুণ করবেন, সোজা হিসাব। হ্যাঁ, এখানে এই যে প্রতি কিলোমিটারের জন্য এটা সংখ্যা, এটা সেটা আবিজাবি এগুলো কিছু বলার দরকার নেই। হ্যাঁ, তো আশা করি এগুলো বুঝাইতে পারছি। তো আপনারা এগুলা এভাবে করার চেষ্টা করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো এইখানে আর মানে এই বইয়ে আর তেমন কোনো ম্যাথ নাই, এইগুলাই শেষ। তো আপনারা একটু ভালো মতো ভিডিওগুলো দেখলে এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 বইয়ের ম্যাথগুলো সবই সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।